আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বিকেলে দুজনের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। জানান, দলের নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক। বেলা ৩টায় সৌজন্য সাক্ষাৎ করতে আসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল। এরপর বিকেল ৫টায় আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও ভারতের চলমান পরিস্থিতি। সৌজন্য সাক্ষাতে আসেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন এবং মিশরের রাষ্ট্রদূত ওমর মাহি এলদিন আহমেদ ফাহমিও। পরে বিদেশি কূটনীতিকদের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির মানে পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন একটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি এ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কীভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে আমরা এগিয়ে নিতে পারি, এগুলো নিয়ে বিষয় এমনি আলোচনা হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের সিলেট সফরের তারিখ নির্ধারিত হয়নি বলে জানান প্রেস সচিব সালেহ শিবলি। 22 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হবে, তো উনি কোথায় কিভাবে যাবেন এটি এখনো চূড়ান্ত হয়নি, এটি চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক্ষেত্রে মত পার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে সেটা দেশের মানুষ দেখেছে ২৪-এর ৫ আগস্ট। মত পার্থক্য যেন মত বিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়, তার জন্য সবাই মিলে কাজ করতে হবে বলেও জানান তিনি। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সদ্য বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া তারেক রহমান তার প্রথম আয়োজনে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাজধানীর গুলশানে এই আয়োজনের শুরুতেই প্রত্যেক সাংবাদিকের সাথে কুশল বিনিময় করেন তিনি। ১৭ বছরের নির্বাসনের দেয়াল ভেঙে দেশে ফিরে যখন এই শুভেচ্ছা বিনিময়, তখন জাতীয় নির্বাচন খুব কাছে। এই আয়োজনের মাধ্যমে উঠে আসে বিগত সময়ে গণমাধ্যমের উপর নিপীড়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও আসন্ন নির্বাচন ঘিরে নানামুখী সংকটের কথা। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ঘটনাকে, অতীতকে বারবার তুলে নিয়ে আসে বর্তমানে, কেন বর্তমানের ভিত্তি হচ্ছে অতীত আর বর্তমান হচ্ছে ভবিষ্যতের ভিত্তি। এক ইতিহাসের এক যুগ সন্ধিক করে তিনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। সামনে কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। 5ই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে, সেইটা দিন শেষ হয়ে গেছে। এর আগে বিএনপি মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন, তারেক রহমানের দেশে ফেরায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার একটা সুযোগ সৃষ্টি হবে, সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারবো। বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান বাস্তবতায় ৫ আগস্টের আগে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। প্রতিশোধ, প্রতিহিংসা, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় ধরে রাখতে হবে। জবাবদিহিতা নিশ্চিতের উপর জোর দেন তারেক রহমান। নিজের ও বিএনপির পরিকল্পনার কিছু অংশ তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে।
আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। দেশ পুনর্গঠনে গণমাধ্যম কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এই অনুষ্ঠানটা আয়োজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। দুপুরে জিয়া উদ্যানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশ গড়ার পেছনে বেগম জিয়ার অবদান অবিস্মরণীয়। তার স্মৃতিচারণ করে তারা বলেন, ক্যান্টনমেন্ট বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করাটা ছিল লজ্জাজনক। এর পেছনে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত বলেও মনে করেন তারা। এ সময় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরের নেতৃত্বে ৩ শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর অনেক স্মৃতি, অনেক কথা। আপনারা দোয়া করবেন যাতে আমি তাকে সম্মান জানিয়ে বাকি জীবনটা কাটাতে পারি। ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই এখন বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। অবশেষে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। অথচ শুক্রবার গণমাধ্যমে এ তথ্য প্রকাশ হলে তা সঠিক নয় বলে দাবি করে ইসির জনসংযোগ বিভাগ। এদিকে প্রার্থীদের আপিল শুনানির প্রথম দিনে জামায়াতের হামিদুর রহমান আজাদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ 52 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি, আর অবৈধ ঘোষণা করেছে 15টি। শনিবার নির্বাচন ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত 70টি আপিল নিষ্পত্তি করে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। ভোটের বাকি আর মাত্র 1 মাস। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়ন দাখিলের পর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিলের শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ও কক্সবাজার 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ। ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্প্ট ইস্যু করা হয়েছিল 2013 সালে। এই গ্রাউন্ডেই তাকে কনভিকশন ঘোষণা করে রিটার্নিং অফিসার জনাব হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। আজকে আমরা আপিল শুনানি পূর্ণাঙ্গ শুনানি করলাম। আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলের জনসমর্থনেই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। এছাড়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশদেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। আমরা আশাবাদী তারা ন্যায় বিচার করবেন। আমাদের এই 5টি যে মনোনয়ন বাতিল হয়েছিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, তার মধ্যে 4টি গৃহীত হয়েছে, 1টি পেন্ডিং আছে। আমার মনোনয়নপত্রটি বৈধভাবে আমি আবার ফিরে পেয়েছি। এটাই প্রমাণ করে যে জনগণই শক্তি, জনগণই প্রেরণার উৎস। ছোটখাটো ভুলের জন্য জামাত সহ ইসলামী আন্দোলন সহ 11 দলের প্রার্থীদেরটা বাতিল করা হচ্ছে। সবকিছু মিলিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতখানি হবে এই বিষয়ে আশঙ্কা আমাদের মধ্যে রয়ে গেছে। এদিকে পাবনা 1 ও 2 আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। তার ভিতরে একটা আপনার আগামীকাল বিকাল 5টা পর্যন্ত, আর 2টা 16 তারিখ পর্যন্ত। তথ্যগত কিছু অসঙ্গতি আছে যেটা রিটার্নিং অফিসারের মাধ্যমে এটা নেওয়া হবে। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। এরপর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। নাজমুল হুদা, RTV, ঢাকা। সোমবারের মধ্যে জামায়াতের সঙ্গে জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় ঋণখেলাপি অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। ইইউ প্রতিনিধিরা বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক নিরপেক্ষ নির্বাচন কামনা করছে বলে এনসিপিকে জানান নাহিদ ইসলাম। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের
সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটা অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। বাজেটে দেশি বিদেশে ঋণের সুদ হার যে পরিমাণে বাড়ছে তাতে বাংলাদেশ ঋণের ফাঁদে পড়তে পারে বলে আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠান সিপিডির। বাংলাদেশ যেন মধ্যম আয়ের দেশের ফাঁদে না পড়ে সেদিকেও নজর দেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। এছাড়া চলতি অর্থ বছরে ৫৮,০০০ কোটি টাকার এলএনজি আমদানির সমালোচনাও করে সংস্থাটি। নির্বাচিত সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানো চ্যালেঞ্জ বলেও মনে করে সিপিডি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সিপিডি কার্যালয়ে অর্থনীতি ও নির্বাচনী বাঁকে বহুমাত্রিক ঝুঁকি বিষয় আলোচনা সেটা তুলে নেওয়া হয়েছে, যেখানে মূল্যস্ফীতি, বিনিয়োগ, আর্থিক খাত, আমদানি রপ্তানি সহ সামগ্রিক অর্থনীতির পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বিনিয়োগ ভাটার কারণে কর্মসংস্থানেও নেতিবাচক ধারা অব্যাহত আছে, বিদ্যুৎ ও জ্বালানি খাতেও আগের সমস্যা রয়ে গেছে বলে মনে করেন তিনি। সমস্যা সমাধানে রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করারও কথা জানান সিপিডি নির্বাহী পরিচালক। এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রাটা দেখতে পাচ্ছেন যে ৫৫,০০০ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতাটা বলে যে মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এনবিআর কে হিমশিম খেতে হয়। সরকারি ব্যয়ের ক্ষেত্রে বাস্তবায়নটা হচ্ছে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সিপিডি বলছে এখনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি, এডিপি বাস্তবায়নের গতিও বেশ কম। তাই নির্বাচিত সরকারের দিকে পুরো জাতি তাকিয়ে আছে বলেও মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিদ্যুৎ খাতের বকেয়া শোধ করতে হবে ২০,০০০ কোটি টাকা। যদি আমরা এই সামনের গ্রীষ্মে লোডশেডিং বন্ধ করতে চাই, আর্থিক সংকটটা স্থায়ী হয়ে যাচ্ছে এবং আমদানি নির্ভরতাটা এটা বেড়েই চলেছে। স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। নির্বাচিত সরকারের কাছে সমস্যা ও সম্ভাবনা দুটোই থাকবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আমাদের ইম্পোর্ট। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এলপিজি অটো গ্যাসের তীব্র সংকটের কারণে দেশের প্রায় সব ফিলিং স্টেশন কার্যত বন্ধ। অটো গ্যাস না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল মাওলা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশে বর্তমানে ১,৪০,০০০ টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে ১০% অর্থাৎ ১৫,০০০ টন এলপিজি অটো গ্যাস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশে এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তারা। অবিলম্বে এলপিজির আমদানি স্বাভাবিক করা, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, চাহিদা অনুযায়ী অটো গ্যাস সরবরাহ নিশ্চিত করা, ভবিষ্যতে যেন এরকম সংকট না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এলপিজি অটো গ্যাস সেক্টরে যে 10% মাত্র চাহিদা আপনাদের টোটাল সরবরাহের, এই 10% চাহিদা যেটা অটো গ্যাস সেক্টরে 12 থেকে 15,০০০ টনের সরবরাহের চাহিদা, এইটা যাতে নিশ্চিত থাকে। এইটাতে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষের চলাচল এবং এলপিজি এই কনভার্টেড গাড়িগুলা চলাচল এবং অটো গ্যাস স্টেশনের মালিকজন এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীর মিরপুর রোডে পাইপলাইনে ফেটে যাওয়া ভাল্ব পরিবর্তন করে নতুন ভাল্ব বসানো হয়েছে। এরপর ওই এলাকার পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়লে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হতে পারে। সকালে লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভাল্ব বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ, গাবতলী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্প চাপ বিরাজ করছিল।
গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জবাবে আন্ডার সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক। শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়। গত বছরের নভেম্বরে গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে প্রস্তাব পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ পরিকল্পনার মধ্যে একটি ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন। রাজধানীর পশ্চিম তেজতুরীবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটার সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবির এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরীবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ বৃহস্পতিবার তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ইরানের বিক্ষোভে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছে ইরান। বিক্ষোভকারীদের বিদেশি ষড়যন্ত্রের তাই কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সময় ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতে এ পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিনয়ামিন। ২ সপ্তাহের টানা বিক্ষোভে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে ইরানে। দেশটিতে মুদ্রার রেকর্ড দরপতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই অস্থিরতার মধ্যেই শুক্রবার ইরান সরকারকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্দোলনকারীদের উপর গুলি চালালে ইরান সরকার মার্কিন হামলার শিকার হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইরান বড় ধরনের সমস্যায় পড়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। গত সপ্তাহেও একই ধরনের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বিক্ষোভ দমনে অনড় অবস্থানের কথা জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিদেশি শত্রু ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার অভিযোগ তোলেন তিনি। এছাড়া ইন্টারনেট বন্ধের বিষয়ে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যোগ্য সিদ্ধান্তই নিয়েছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে ইরানে প্রাণহানি ভয়াবহ আকার নিয়েছে। দেশটির মানবাধিকার সংগঠন HRAN এর বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত অর্ধশতাধিক আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। বিক্ষোভে নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির নেতারা। ইরান সরকারকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিনয়ামিন, RTV। ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন জারি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার পৃথক বিবৃতিতে এ রেড লাইন ঘোষণা করে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বিবৃতিতে জানায়, গত ২ রাতে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে তারা। এছাড়া সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায় বিক্ষোভকারীরা। বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে আজ বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে সরকার পক্ষের জনগণও কিছু স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে। ভারতে আসন্ন T20 বিশ্বকাপে না খেলার বিষয়ে এখনও অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এছাড়া সোম মঙ্গলবার আইসিসি বাংলাদেশের চিঠির জবাব দিতে পারে বলেও জানান তিনি। কলকাতা থেকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার গুঞ্জন প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি। এদিকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে শোকজ করেছে বিসিবি। ভেন্যু বলে তো কোনো কথা নেই, তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি। আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায়। সোম মঙ্গলবারের দিকে হয়তো তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজাইনটা দেন। তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি, যেভাবে পারফরমেন্স করেছে, শুধু তাকে না, এই ব্যাপারটা হয়তো আমাদের লেখার আগে একটু চিন্তা করা উচিত ছিল, রেসপেক্ট করা উচিত ছিল আরও। একদিনের বিরতি শেষে আগামীকাল আবার মাঠে গড়াবে বিপিএল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। আসরে 7 ম্যাচ খেলে 5 জয় ও 2 হারে 10 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে চট্টগ্রাম। চট্টগ্রামের চেয়ে 1 ম্যাচ কম খেলে 4 জয় এবং 2 হারে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ রয়েছে রংপুর। 6 ম্যাচে 4 জয় ও 2 হারে রাজশাহী রয়েছে তালিকার 4 নম্বরে। অন্যদিকে 7 ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র 1 ম্যাচে জয়ের দেখা পাওয়া নবাগত নোয়াখালী এক্সপ্রেস রয়েছে টেবিলের তলানিতে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।